স্বাগত ডিবিসি দেশের সংবাদে। আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন ঈশিতা। এবারে জানাবো খবরের বিস্তারিত। নতুন করে করোনার বিস্তারে দেশের উত্তর জনপদে নেই স্বাস্থ্য বিভাগের তেমন প্রস্তুতি। কিটের অভাবে রংপুর বিভাগে এখনো শুরু হয়নি করোনা পরীক্ষা। অদৃশ্য কারণে বন্ধ রংপুর মেডিকেলের পিসিআর ল্যাব। জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট, শরীর ব্যথা সহ নানা উপসর্গ নিয়ে মানুষ এলেও পরীক্ষা হচ্ছে না। আক্রান্তদের সংখ্যাও জানা যাচ্ছে না। নেই সচেতনতার বালাইও। 2020 সালের 8ই মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয় বাংলাদেশে। 15ই এপ্রিল রংপুরেও বিদেশ ফেরত একজনের শরীরে মেলে এই ভাইরাস। দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ে গোটা উত্তরাঞ্চলে। সে সময় রংপুর বিভাগের 8 জেলায় আক্রান্ত হন প্রায় 65,000 মানুষ। প্রাণ হারান 1293 জন। লকডাউন, টিকাদান ও স্বাস্থ্যবিধি মেনে 2022 সালের শেষ নাগাদ নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। তবে দীর্ঘ বিরতির পর ফের ভাবাচ্ছে করোনার নতুন ধরন। জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসছেন মানুষ। তবে কিট সংকটে শুরু হয়নি পরীক্ষা। প্যারাসিটামল এলে ওষুধগুলো বাদ পিছে, আর যেগুলো আসে জ্বর সর্দি তাদের শরীর ব্যথা, বুক ব্যথা থাকে। জ্বর, সর্দি, কাশি বাচ্চার হয়েছিল, বাচ্চা ভালো হয়ে আমার ওয়াইফের পর এখন শাশুড়ি। এই বাস্তবতায় পরীক্ষা না করেই সিভিল সার্জন বলছেন এখনো কোনো রোগী শনাক্ত হয়নি। এ বিষয়ে এখনই জোর দেওয়ার তাগিদ অধিকার কর্মীদের। রংপুর জেলায় এখন পর্যন্ত আমরা কোনো করোনা পজিটিভ রোগী পাইনি, শনাক্ত হয়নি। কারণ হলো আমরা তো পরীক্ষা করতে পারি নাই। আমরা কি এখন পরীক্ষা করব? সিভিল সার্জন থেকে শুরু করে ডিসি অফিসে আমরা বলতেছি যে তারা এটা নাই, আসলে পরীক্ষাই করে নাই। যদি এটা হয় তাহলে আমরা কিন্তু সাধারণ মানুষ এবং অন্যান্য যারা এটা ভুক্তভোগী হবে তারা কিন্তু একটা বিপদের সম্মুখীন হবে। করোনা পরিস্থিতি মোকাবিলায় তোড়জোড় নেই স্বাস্থ্য বিভাগের। বন্ধ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব। নির্দেশনা আছে এবং এভাবে প্রিপেয়ার আছে, কিন্তু এখন পর্যন্ত আমার জানা মতে আউটডোর বা ইনডোরেও এমন কোনো রোগী ভর্তি হয়নি যে রোগীটাকে কোভিড সিমটম আছে বলে ডাক্তাররা মনে করছেন। সবগুলো ল্যাবই চালু আছে, তবে কিটের পিসিআর মেশিনগুলো চালু হওয়ার পূর্বে এগুলো ক্যালিব্রেট করতে হয়। ক্যালিব্রেশনের কাজ চলছে। বিভাগের 8 জেলার মধ্যে দিনাজপুরে একটি এবং রংপুরে 2টি পিসিআর মেশিন স্থাপন করা হলেও শুরু হয়নি নমুনা সংগ্রহ। সচেতনতামূলক কার্যক্রম নেই স্বাস্থ্য বিভাগের। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর। বোরো ধানের মৌসুমেও অস্বাভাবিক দর বৃদ্ধিতে অস্থির হয়ে উঠেছে চালের বাজার। কুষ্টিয়ায় 2 সপ্তাহের ব্যবধানে মিল গেটে ধরন ভেদে চালের দাম বেড়েছে কেজিতে 7 টাকা পর্যন্ত। পর্যাপ্ত মজুদ ও ধান সরবরাহ থাকার পরও চালের দাম বৃদ্ধিকে অযৌক্তিক মনে করছেন খুচরা বিক্রেতা ও খাদ্য কর্মকর্তারা। দেশজুড়ে চাল সরবরাহে অন্যতম কুষ্টিয়ার খাজানগরে এখন ধান সংগ্রহের ব্যস্ততা। প্রতিটি মিলের গোডাউনে ধান ও চালের পর্যাপ্ত মজুত রয়েছে। ট্রাক ভরে নতুন ধানও আসছে প্রতিদিন। সমান তালে চলছে চাল উৎপাদন। এরপরও অস্থির চালের বাজার। ঈদের আগে মানভেদে 25 কেজির প্রতি বস্তা সরু চালের দাম ছিল 1680 থেকে 1720 টাকা। সেই চাল এখন বিক্রি হচ্ছে 1820 টাকা। কোনো কোনো মিলে রাখা হচ্ছে 1900 টাকা পর্যন্ত। মিনিগেটটা 1700, 1750 ছিল, এখন ওটা 1800 টাকা। চাউলের ধানের দামও ঠিক সেম, 150 টাকা 200 টাকা বাড়ছে। তবে কিছু মিল মালিকের মতে ধানের দাম যেটুকু বেড়েছে তাতে চালের দাম বৃদ্ধির সুযোগ নেই। ধানের দাম যেটা বাড়ছে 80 থেকে 90 টাকা, এই মুহূর্তে চালের দাম বৃদ্ধির কোনো সুযোগ নেই। আগের যে ধান কিনে আসছে সেই ধানের চাল যদি তারা প্রায় 1-1.5 মাস বিক্রি করে, 1-1.5 মাস পরে চালের দাম বাড়তে পারে। মিলগেটের দাম বাড়ার প্রভাব পড়েছে খুচরা পর্যায়ে। ফরমাইশ দেওয়ার পরও চাল মিলছে দেরিতে। সুপার মিনিগেট 1820 টাকা দাম ধরেছে। এই চালের দাম ছিল আপনার 1600 কয় টাকা। এখন ধানের অভাব নেই, চাউলের অভাব নেই, কোনো কিছু অভাব নেই। এখন দাম বাড়বে কি আগে বুঝে না। চালকল মালিকরা বলছেন কর্পোরেট ব্যবসায়ী ও মিল মালিকদের ধান মজুতের কারণেই বাজারে প্রভাব পড়েছে। আর ধানের দাম বেড়ে যাওয়ায় বাড়ছে চালের দামও। এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে ধানের দাম বাড়ার কথা না। ধানের কোনো ক্রাইসিস নাই। সরকারের একটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা নেওয়া উচিত। চাউল আমদানির জন্য এখনই যদি একটা ডিক্লেয়ার দিয়ে দেয়, আমার মনে হয় যে বাজারটা স্বাভাবিক হবে। চালের বাজারে অস্থিরতা ও অবৈধ মজুতদারি বন্ধে নজরদারির কথা জানিয়েছে খাদ্য বিভাগ। চালের বাজারে যেভাবে
দামটা ধানের রেশিও অনুযায়ী না, তার থেকে বরঞ্চ বেশি বৃদ্ধি করার প্রবণতা মিলারদের লক্ষ্য করা যাচ্ছে। এই বিষয়টা আমাদের দৃষ্টিগোচর হওয়ার সাথে সাথেই আমরা মাঠ পর্যায়ে এই বিষয়গুলো আবার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। প্রতিদিন খাজানগর মোকাম থেকে সারা দেশে 150 থেকে 200 ট্রাক পর্যন্ত চাল সরবরাহ করা হয়। ডিবিসি নিউজ ডেস্ক। বন বিভাগের প্রায় 42 একর জমির সাথে ক্ষুদ্র গোষ্ঠী আর স্থানীয়দের জমি দখলের অভিযোগ দিনাজপুরের স্বপ্নপুরী পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে। পার্ক মালিক আওয়ামী লীগের সাবেক এমপি শিবলি সাদিক জেলা ও উপজেলা চেয়ারম্যান মিলে দখল করেছেন কৃষি জমি থেকে শুরু করে কবরস্থানও। তবে স্বপ্নপুরী কর্তৃপক্ষ বলছে দখল নয়, সব জমি তাদের কেনা এবং কাগজপত্রও আছে। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জে 1989 সালে গড়ে তোলা হয়েছে স্বপ্নপুরী নামে এই চিত্ত বিনোদন পার্ক। প্রথমে নিজস্ব জমিতে পার্কটি গড়ে তোলা হলেও পর্যায়ক্রমে এর সীমানা বাড়িয়ে এখন তা 150 একরে এসে দাঁড়িয়েছে। স্বপ্নপুরীর মালিকানায় আছেন দিনাজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন, তার ভাতিজা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শিবলি সাদিক ও নবাবগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান তাজওয়ার ফাহিম। তবে এই বিশাল রাজ্যের 3 ভাগের 1 ভাগই বন বিভাগের। বন বিভাগের 41.3 একর জমি স্বপ্নপুরী অবৈধভাবে দখল করে রেখেছে। এর আগে 2017 সালে উচ্ছেদের জন্য চিঠি দেওয়া হলেও ক্ষমতার প্রভাবের কারণে উচ্ছেদ করা সম্ভব হয়নি। 2007 সালে নোটিশ এবং মাইকিং সহ নোটিশ করা হয়েছিল যে তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য, তারপরেও তারা ছাড়েনি এবং দীর্ঘ লম্বা একটা সময় তারা হলো উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং জাতীয় সংসদ সদস্য ছিল, যে কারণে আমরা হয়তো এই শক্ত পদক্ষেপ নিতে পারিনি। জমি হারানো ভুক্তভোগী কৃষক আলতাফ হোসেন জানান 2019 সালে করোনার সময় তার 366 শতক জমি প্রকাশ্যে দখল করে নেয়। প্রতিবাদ করায় তাকে পালিয়ে বেড়াতে হয় 4 বছর। আমাদের এগুলো বাধ্যতা সম্পত্তি, পৈতৃক কাগজপাতি সব 100 আছে, কোনো সমস্যা নেই। এরকম আরও 700-800 বিঘা সম্পত্তি ওরা আদিবাসী বা অন্যান্য মানুষের তারা দখল করছে। ওই এলাকায় মূলত ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস বেশি, তাদের জমি এমনটি কবরস্থানও দখলে নিয়েছে স্বপ্নপুরী। আমাদের জমি যদি থাকতো আমাদের নামে ডিবি হতো, তো আমাদের কবরস্থানটা কেন ডিবি হয়ে গেল? আমরা তো বিক্রিও করি নাই। বাংলাদেশ হওয়ার পর আমাদের কাছে ছিল এই জমিগুলো, আমরাই চাষাবাদ করতাম। এদিকে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন মামলার কারণে দেলোয়ার পরিবার এখন আত্মগোপনে। এই সকল অভিযোগের বিষয়ে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন মোবাইলে বলেন, আদিবাসী সহ অন্যদের জমি কাগজপত্র দেখে কিনেছেন তারা। সবাই জমি বিক্রি করেছে, উপস্থিত তারা যে কাগজ দেখিয়েছে আমি তার উপরেই জমিগুলো ক্রয় করেছি। আমরা যাদের প্রকৃত মালিক তাদের দখল থাকা অবস্থায় তাদের কাছ থেকে আমরা টাকা দিয়ে কিনেছি। সঠিক তদন্তের মাধ্যমে দখল হওয়া এসব জমি প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়ার দাবি ভুক্তভোগীদের। সিলেটের জৈন্তাপুর ও সুনামগঞ্জের ছাতক সীমান্ত দিয়ে 39 জনকে এবং লালমনিরহাটের পাটগ্রামের বাউড়া সীমান্ত দিয়ে 7 জন সহ মোট 46 জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। 48 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক জানান, সিলেটে ভোর রাত থেকে সকাল পর্যন্ত এসব পুশ ইনের ঘটনা ঘটে। এদের মধ্যে 3টি পরিবারের নারী, পুরুষ, শিশু সহ 19 জন সদস্য রয়েছেন। তাদের বাড়ি কুড়িগ্রামে। একইভাবে সুনামগঞ্জের ছাতকের নোয়াকোট সীমান্ত দিয়ে 20 জনকে পুশ ইন করা হয়। এদের মধ্যে 19 জনের বাড়ি কুড়িগ্রাম ও 1 জনের বাড়ি পাবনায়। এদিকে মঙ্গলবার ভোরে লালমনিরহাটের পাটগ্রামের বাউড়া সীমান্ত দিয়ে 7 জনকে পুশ ইন করা হয়। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, মসজিদে আশ্রয় নেওয়া পুশ ইন হওয়া ব্যক্তিদের আপাতত একটি বিদ্যালয়ে রাখা হয়েছে। তাদের নাগরিকত্ব যাচাই বাছাই করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে পুশ ইনের ঘটনার পর পতাকা বৈঠকের ডাক দিয়েছে বিজিবি। ঠাকুরগাঁও সদর উপজেলায় ডিজেল চালিত 3 হুইলারে বাসের ধাক্কায় বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। এছাড়া খাগড়াছড়িতে রামগড়ে বাস খাদে পড়ে আহত হয়েছে 9 জন। ঠাকুরগাঁওয়ে বাস ও 3 হুইলারের সংঘর্ষে বাবা ও মেয়ে নিহত হয়েছেন। পুলিশ জানান, সকালে আশরাফুল ইসলাম তার মেয়ে রুবাইয়াকে বিদ্যালয়ে পৌঁছে দেওয়ার জন্য পাগলু গাড়ি নামে পরিচিত ডিজেল চালিত 3 হুইলারে করে রওনা হন। পথে গাড়িটি ঠাকুরগাঁও পঞ্চগড় মহাসড়কে ওঠা মাত্র পেছন থেকে আসা পঞ্চগড়গামী একটি মিনি বাস
ওই গাড়িকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আশরাফুল ইসলামের মৃত্যু হয় ও রুবাইয়া গুরুতর আহত হয়। স্থানীয়রা রুবাইয়াকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই বাসটির চালক ও হেলপার গাড়ি রেখে পালিয়ে গেছে। এদিকে খাগড়াছড়ির রামগড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে অন্তত 9 জন যাত্রী আহত হয়। ভোর 5:30টার দিকে রামগড় জালিয়াপাড়া সড়কের মাহবুবনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর 2 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কুমিল্লা শহরের গলার কাটা জলাবদ্ধতা, সামান্য বৃষ্টিতেই ডুবে যায় নগরী। চরম দুর্ভোগে পড়েন বাসিন্দারা। সংকট নিরসনে সিটি কর্পোরেশন একাধিক প্রকল্প বাস্তবায়ন করলেও তা কাজে আসেনি। পরিকল্পনাহীনতা আর দুর্নীতি এর জন্য দায়ী অভিযোগ ভুক্তভোগীদের। দুর্ভোগের এই চিত্র কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার। বৃষ্টি হলে এভাবেই পানিতে একাকার হয় নগরীর অলিগলি সহ প্রধান সড়ক। যদিও জলাবদ্ধতা নিরসনে কয়েক ধাপে নগরীতে 180 কিলোমিটার ড্রেন তৈরি করা হয়, ব্যয় হয় কয়েক কোটি টাকা। তবে টাকা খরচ হলেও পরিবর্তন হয়নি অবস্থার। বৃষ্টি হলেই ডুবছে নগরী, ভোগান্তিতে পড়ছে বাসিন্দারা। একটু বৃষ্টি হলে পানি প্রায় হাঁটু সমান সয়ে যায়। এই ড্রেন যে ব্যবস্থা আছে এই ব্যবস্থাতে পানি যায় না। এসব জায়গায় গর্ত থাকে, তো গর্তের মধ্যে গাড়ি যখন যায় তখন নানান দুর্ঘটনার সৃষ্টি হয়। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও তদারকি না থাকায় জলাবদ্ধতা তৈরি হচ্ছে। ব্যবস্থাপনার অভাবে এবং ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্নতা করে না, যার কারণে পলিথিন বিভিন্ন ময়লা আবর্জনা পরে ড্রেনগুলো বন্ধ হয়ে যায়। জলাবদ্ধতা নিরসন করার জন্য কুমিল্লা সিটি কর্পোরেশন আরও বেশি ভূমিকা পালন করা উচিত। তবে সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলীর দাবি, নগরীর 3 পাশে গোমতী নদী ও লালমাই পাহাড় থাকায় পানি সরানো যাচ্ছে না। কুমিল্লা শহরের যে আউটফলগুলো আছে এগুলো একটু ওই যে অবৈধ স্থাপনা আছে, ওই কারণেই জলাবদ্ধতার প্রখরতা একটু বেশি, পানিগুলো ঠিকভাবে ডিসচার্জ হয় না। তা আমরা এই কারণেই প্রশাসনের লোকজন আমাদের সাথে ইনভলভ করিয়েছি, যাতে আমরা সহজেই এই অবস্ট্রাগলগুলো দূর করতে পারি। জলাবদ্ধতা নিরসনে খাল খননের পাশাপাশি নতুন প্রকল্প নেয়ার কথা জানিয়েছে সিটি কর্পোরেশন। আরও কিছু প্রকল্প কাজ হাতে নেব, অর্থাৎ আমাদের যে শহরের মধ্যে যে ড্রেনগুলো রয়েছে এই ড্রেনগুলো অধিকাংশ ড্রেনে কিন্তু ব্লক হয়ে গিয়েছে। খালটাকে যদি আমরা দখল উচ্ছেদ করতে পারি এবং পুনঃখনন করতে পারি, আমাদের এই কুমিল্লাবাসীর জলাবদ্ধতা থেকে যে এখনকার যে পরিস্থিতি, এই পরিস্থিতি কিছুটা হলেও কিন্তু তারা মুক্তি পাবে। জলাবদ্ধতা দূর করতে পরিকল্পিত উদ্যোগ নেওয়া হবে এমন প্রত্যাশা কুমিল্লা নগরবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। দখলে জীর্ণ হয়ে পড়েছে ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন খালগুলো। আওয়ামী লীগ নেতা, স্থানীয় প্রভাবশালী, খালপাড়ের মানুষ ইচ্ছামতো দিচ্ছে বাঁধ, নির্মাণ করছে পাকা স্থাপনা, বানানো হচ্ছে ব্যক্তিগত পুকুর। পানি উন্নয়ন বোর্ডের 356টি খালে রয়েছে 2000-এরও বেশি দখলদার। ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার শাখারীদহ বাজার পানি উন্নয়ন বোর্ডের পানি নিষ্কাশন খালের 2 ধারে ও ভেতরে ভরাট করে নির্মাণ করা হয়েছে পাকা আধা পাকা অসংখ্য স্থাপনা। একই চিত্র উপজেলার কুলবাড়িয়া বাজার ও আশপাশের এলাকায়। জেলার নিত্যানন্দপুর বাউর এলাকায় খালের ধারে বাঁধ দিয়ে মাছ চাষ করছেন আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতারা। এভাবে বিভিন্ন এলাকায় পানি নিষ্কাশন ও গঙ্গা কপোতাক্ষ অর্থাৎ জিকে সেচ প্রকল্পের খালের ধারে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। জেলায় 214টি সেচ খাল ও 142টি পানি নিষ্কাশন খাল রয়েছে, যার দৈর্ঘ্য 968 কিলোমিটার। প্রতিটি খালের 2 পাশে 50 ফিট থেকে 120 ফিট সরকারি জায়গা, যদিও 90% খালের ধার নানাভাবে দখল হয়ে আছে। ওদের সাথে আমাদের কোনো চুক্তি নাই, আমরা করছি, বাজারে জায়গা নাই, মূলত নাই। আরো অনেক দোকানদার আছে, তারা দোকানদারের কাছে, তাই থেকে আমার দোকানদারি করছে। খালের ভেতর ও ধারে স্থাপনা নির্মাণ করে ভাড়া দিয়েছেন অনেকে। এছাড়া বাউরের ধারে বাধা দেয় চাষের জমিতে পানি জমে নষ্ট হচ্ছে ফসল। এর আগে ধরো সব তুলে দিল, দেওয়ার পরে পয়টা আবার পরবর্তী আবার এখন টুকটাকে সব করছে। দোকানগুলো মালিকানা কোনো লোক এখানে ব্যবসা করে না, এখানে ব্যবসা করে সব ভাড়াটিয়া। ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড এবং প্রশাসন তারা এবারে খুব তৎপর হওয়া দরকার ওনাদের, যাতে ওনারা এবারে জোর পদক্ষেপ নিয়ে এগুলো দখলমুক্ত করতে হবে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, দখলদারের তালিকা করে বেশ কিছু এলাকায় দ্রুত অভিযান শুরু হবে। যারা জনপ্রতিনিধি ছিল ইতিপূর্বে জানতে পারছি যে ওনারা ব্যক্তিগতভাবে দখল করে মানুষের আরেকজনকে ব্যবহার করার অনুমতি দিচ্ছে, এগুলির তালিকা করে সর্বাত্মক অভিযান পরিচালনা করব এবং এটা আমাদের বর্তমানে আমাদের একটা প্রধান প্রায়োরিটি। 2022 সালে হরিণাকুণ্ড উপজেলার সাতব্রিজ, শৈলকুপা উপজেলার কাতলাগাড়ি বাজার ও 2021 সালে কোটচাঁদপুর এলাকার কয়েকটি খালে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছিল পানি উন্নয়ন বোর্ড।
ডিবিসি নিউজ ডেস্ক। শেরপুর সদরের গোপালবাড়ি এলাকার ইউনাইটেড স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে 16 শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। তাদের মধ্যে গুরুতর আহত 2 শিক্ষার্থী শেরপুর জেলা হাসপাতালে ভর্তি। অভিভাবকদের অভিযোগ, সোমবার স্কুলের 5ম শ্রেণীর শিক্ষার্থীরা পরীক্ষার খাতা দিতে দেরি করায় শিক্ষক পঙ্কজ দেবনাথ 16 শিক্ষার্থীকে বেত দিয়ে বেধড়ক পেটায়। এ সময় 3 শিক্ষার্থী জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু রাতে 2 শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়লে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আফরোজা আক্তার জাহান জানান, 2 শিক্ষার্থীর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। শিশুদের ওপর এ ধরনের সহিংস আচরণের বিচার দাবি করেছেন অভিভাবকরা। মেয়ে বলতেছে যে মা আমার পাটা অবশ্যই আসতেছে, পাটা যখন এভাবে ধরতে গেছি সুতাম দিছি অন্য চিল্লায় স্যার এভাবে মারাটা কি ঠিক হইলো? কি স্কুলে আসলে তো এভাবে মায়ের খাইতেই হবো, মানে কিছু বলো কানে মেয়েরা মেয়েটা বাড়ি দিয়েছে, আমি জানি যে আমার মেয়ের এডা বাড়ি দিয়েছে না কটা বাড়ি দিয়েছেন, বাড়ি তো প্রমাণ। কিশোরগঞ্জের সদর উপজেলার সুলতানপুর গ্রামে এক গ্রিস প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। প্রতিপক্ষের তাণ্ডবে বসবাসের অযোগ্য হয়ে পড়েছে বাড়িটি। ভেতরে নেই কোনো আসবাবপত্র, এমনকি বৈদ্যুতিক মিটারও। থানায় মামলার পরও মিলছে না প্রতিকার। অভিযোগ প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আসামিরা, যদিও সব অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ প্রতিপক্ষের। কিশোরগঞ্জ সদর উপজেলার সুলতানপুর গ্রামের মীর বাবলু ছেলের অসুস্থতার খবরে প্রায় 17 বছর পর গ্রিস থেকে দেশে ফেরেন, যদিও ফিরে এসেই ছেলেকে হারান। প্রবাসী বাবলুর অভিযোগ, প্রতিবেশী শফিকুল ইসলাম মোহাব্বত ও তার ছেলে রাসেল মিয়া সহ কয়েকজন চাঁদার দাবি করছে। যারা আসামি এরা দেশে ঘুরে আমরা বাড়িতে থাকতে পারি না, আমি আবার যাবো গেলে আমার সন্তানাদের কি পাইব, আমি কার কাছে তো যাই? আমি তো দেশের সরকার আছে, আইন আছে, ওদের কাছে আমি তো যাই। এর আগে জমি জমা নিয়ে বিরোধে 2022 সালে প্রবাসী বাবলুর বাড়িতে হামলা ও লুটপাট হয়। এ নিয়ে মামলা হলে আদালতের আদেশ পালন করতে গেলে পুলিশের ওপরও হামলা করে মোহাব্বতের লোকজন। পরে পুলিশও তাদের বিরুদ্ধে মামলা করে। সবশেষ গত 26 মে বাবলুর বাড়িতে আবারও হামলা হয়। অভিযোগ, এ সময় বাবলুর ছেলে রুহুল আমিন তানভীরের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে বাড়িঘর কুপিয়ে তছনছ করে সর্বস্ব লুট করা হয়। বেরোয়ার পর এই পিছন দিয়ে আমার মোহাব্বত 3 কাটতে দিয়ে একটা ফার্ম আসছে, তখন আমি তাৎক্ষণিক সৈয়দ নজরুল মেডিকেলে আমার লোকজনে নিয়ে আসছে এলাকাবাসীরা। মেডিকেলে থাকা অবস্থায় ওনারা আবার আমার বাড়িঘর একদম তছনছ করে ফেলছে খুবাইয়া। টাকা টুকা ছিল এগুলো সহ, স্বর্ণালঙ্কার সহ সবকিছু নিয়ে গেছে। হামলার পর থেকেই প্রবাসীর পরিবার বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন, অথচ আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এরকম ভাবে ভাঙচুর করছে যে আমরা বাড়িতেই যাইতে পারতেছি না, এবং কি ওরা বিভিন্নভাবে হুমকি দিচ্ছে আমাদেরকে। এখন আমরা এটার দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং আমাদের নিরাপত্তা চাই। যদিও প্রতিপক্ষ রাসেল মিয়া এসব অভিযোগ অস্বীকার করেন। উল্টো তানভীর ও তার লোকজন তাদের বাড়িতে হামলা ও তার পিতাকে কুপিয়েছে বলে পাল্টা অভিযোগ তার। পুরাটাই ও মিথ্যা অভিযোগ দিয়েছে, এমনকি আমাদের সবাইকে সে নির্যাতন করতেছে এবং কি আমাদেরকে জেল পর্যন্ত কাটাইতেছে। তা আমরা তো কোনো সময় ঝামেলা করতে চাইছি না, আর ঝামেলা আমরা এখনো চাই না। কিন্তু হ্যাঁ, যদি আমাদেরকে বারবার ঝামেলা করতেছে তখন তো আমরা বাঁচতে গিয়ে আমাদের এরকম করতে হয়। এ অবস্থায় পুলিশ বলছে 2টি মামলারই তদন্ত চলছে। উভয় পক্ষে অভিযোগ পেয়েছি এবং আমরা 2টি নিয়মিত মামলা রুজু করেছি। মামলা 2টি তদন্তাধীন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ডিবিসি নিউজ ডেস্ক। চাঁদপুরের কচুয়ায় মাদ্রাসা ছাত্র মিলন হোসেনকে হত্যার দায়ে 2 আসামির মৃত্যুদণ্ড ও 1 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সকালে চাঁদপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত এর বিচারক আসামিদের উপস্থিতিতে এই রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2 জন হলেন শামীম হোসেন ও সোহাগ হোসেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির নাম রাব্বি হোসেন। 2015 সালের 29 জুন বাড়ি থেকে বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয় মাদ্রাসার ছাত্র মিলন। পরদিন কচুয়া থানায় বাদী হয়ে নিখোঁজ ডায়েরি করেন তার মা। পরে 2রা জুলাই রাতে নিহত মিলনের ভাই রিপন শামীম হোসেনের মাধ্যমে জানতে পারেন পূর্বশত্রুতার জেরে তার ছোট ভাইকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ওই দিনই কচুয়া থানায় হত্যা মামলা দায়ের করেন তিনি।
ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের 2 শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দুপুরে জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বহিষ্কৃতরা হলেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী শান্ততারা আদনান ও স্বাগত দাস পার্থ। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাজিদুল করিম। জানান, যৌন নির্যাতনের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন শৃঙ্খলা কমিটিতে অনুমোদিত হয়। গত 2রা মে নগরের একটি ছাত্রাবাসে সমাজবিজ্ঞান বিভাগের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এছাড়া গোপনে তার আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করা হয়, যা পরে ইন্টারনেট ও মোবাইলে ছড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে বলে বাদী মামলায় অভিযোগ করেছেন। পরে ওই ছাত্রী 19শে জুন রাতে সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শান্ততারা আদনান ও স্বাগত দাস পার্থর নাম উল্লেখ সহ অজ্ঞাত পরিচয় আরও 2 থেকে 3 জনকে আসামি করে মামলা করেন। পরে রাতেই আদনান ও পার্থকে গ্রেপ্তার করে পুলিশ। ভোলা সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থী ছাত্রদল নেত্রী সুকর্ণা আক্তার ইস্পিতার মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্রদল। মঙ্গলবার সকালে ভোলা কলেজ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ভোলা প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে সমাবেশ করে তারা। এ সময় সঠিক তদন্তের মাধ্যমে ইস্পিতার মৃত্যু রহস্য উদ্ঘাটনের দাবি জানান। গেল 17ই জুন লঞ্চে ঢাকা যাওয়ার পথে মেঘনা নদীতে পড়ে নিখোঁজ হন ইস্পিতা। পরে লক্ষ্মীপুর মেঘনা নদীর তীরে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আবাসন সুবিধা, শ্রেণীকক্ষ বর্ধিতকরণ, ভবন মেরামত, ক্যাম্পাসে সিসি ক্যামেরা ও পুলিশ বক্স স্থাপন সহ 24 দফা দাবিতে তৃতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে রংপুরের কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা। সকালে কলেজের মূল ফটক বন্ধ করে আন্দোলন করে তারা। শিক্ষার্থীদের দাবি, কলেজটির নানা সংকট আর সমস্যা জর্জরিত। বিভিন্ন সময়ে প্রশাসন আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। বাধ্য হয়ে 3 দিন আগে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। পরে অতিরিক্ত জেলা প্রশাসক ও কলেজের অধ্যক্ষের আশ্বাসে কর্মসূচি স্থগিত করা হয়। কিন্তু 3 দিন পেরিয়ে গেলেও বাস্তবায়ন না দেখে এবার কলেজটির কমপ্লিট শাটডাউনে যায় শিক্ষার্থীরা। সিলেটে স্টোন ওয়াশিং এর অনুমতি নিয়ে চলছে অবৈধ ক্রাশিং মেশিন। এতে পরিবেশ দূষণের পাশাপাশি শ্বাসকষ্ট সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। এসব মেশিনে সাদা পাথর ও ইসিএ ভুক্ত জাফলং পর্যটন স্পটের চোরাই পাথর ভাঙানোর প্রমাণ পেয়েছে প্রশাসন। তবে ক্রাশার মেশিনের জন্য আলাদা জোন নির্ধারণের দাবি ব্যবসায়ীদের। 2020 সালে পাথর উত্তোলন বন্ধ ঘোষণা করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। কিন্তু এরপরও সিলেটে বন্ধ হয়নি অবৈধভাবে পাথর উত্তোলন। জেলার জাফলং, ভোলাগঞ্জ, জৈন্তাপুর, গোয়াইনঘাট উপজেলা সহ সহস্রাধিক কলে চলে এসব পাথর ভাঙার কাজ। ধুলায় পরিবেশ দূষণের ভয়ানক প্রভাব পড়ছে জনজীবনে। বাড়ছে শ্বাসকষ্ট, সর্দি, জ্বর সহ নানা অসুখ বিসুখ। আর শ্বাসকষ্ট তো অবশ্যই, এটা আমি এত সুস্থ মানুষ, তারপরে ওই যে এজমা হয়ে যায়। ছোট ছোট বাচ্চার কাশিও সর্দিও দুলা নাকে মুখে আমায়। বাচ্চারারও অসুবিধা, আমারও অসুবিধা ভাই, খাওয়ানি, এরপরে সর্দি জ্বর। সম্প্রতি জাফলং ইসিএ এলাকা পরিদর্শনে এসে পাথর কোয়ারি ইজারা বন্ধ ও ক্রাশার মেশিনের বিষয়ে কঠোর নির্দেশনা দেন জ্বালানি ও পরিবেশ উপদেষ্টা। এখান থেকে কোনো পাথর উত্তোলন হবে না, এই সিদ্ধান্ত। উপদেষ্টার পরিদর্শনের পরই আটঘাট বেঁধে মাঠে নামে প্রশাসন। টাস্কফোর্সের অভিযানে বেরিয়ে আসে ক্রাশার মেশিনের নানা অনিয়মের চিত্র। এক সপ্তাহেই বিচ্ছিন্ন করা হয় 130টি মেশিনের বৈদ্যুতিক সংযোগ। এই প্রাকৃতিক গুরুত্বপূর্ণ স্থানগুলার পাথরই এখানে ভাঙ্গা হয়। তো এই কারণে আমরা এগুলা আপাতত যেগুলা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এগুলা বন্ধ থাকবে এবং এটা পরিবেশ রক্ষায় ভূমিকা রাখবে। এমন পরিস্থিতিতে সংবাদ সম্মেলনে আলাদা ক্রাশিং জোন করার দাবি জানান ব্যবসায়ীরা। এখানে যদি পরিবেশ সম্মত না হয়, ওনারা আমাদেরকে জোনে স্থানান্তর করে, জোনে ব্যবস্থা করে, এখানে নির্দেশ আমরা জোনে চলে যাব। মেশিনের অনুমোদনেও ছলচাতুরি করেছেন ব্যবসায়ীরা। এমন অনিয়মের বিরুদ্ধে অভিযান চলবে বলে জানান জেলা প্রশাসক। বিভিন্ন উপজেলায় একাধিক অভিযান হয়েছে আর কি। তার ফলে যেগুলা ক্রাশার মিল বলতেছে তারা আসলে তারা অনুমোদন নিয়েছিল, বিদ্যুতের অনুমোদন নিয়েছিল। পরিবেশ ও পর্যটন স্পট রক্ষায় অবৈধ ক্রাশার মেশিন বন্ধের পাশাপাশি রাতের আঁধারে পাথর লুট বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি পরিবেশ কর্মীদের। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট।
লক্ষ্মীপুর সদর উপজেলার মজু চৌধুরী হাট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড। সকালে রহমতখালী খালের রেগুলেটর সংলগ্ন অংশে এই অভিযান চালানো হয়। পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে সেনাবাহিনী, পুলিশ, আনসার, পাউবোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে 21শে এপ্রিল অবৈধ দখলদারদের 15 দিনের মধ্যে স্থাপনা সরিয়ে নিতে নোটিশ দেওয়া হয়। শরীয়তপুর সদর হাসপাতালে অভিযান চালিয়ে রোগীর কাছে চিকিৎসার জন্য অনৈতিকভাবে অর্থ আদায় সহ বেশ কিছু অনিয়মের সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুর্নীতি, দালালদের দৌরাত্ম্য ও নিয়ম বহির্ভূতভাবে অর্থ আদায় সহ বিভিন্ন অভিযোগে সকালে দুদকের মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল অভিযান শুরু করে। পরে সংস্থাটির সহকারী পরিচালক আক্তারুজ্জামান জানান, হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক আব্দুল কাইয়ুম এক রোগীর কাছে টাকা দাবির অভিযোগের সত্যতা মিলেছে। এছাড়া আরেক রোগীর কাছ থেকে 1300 টাকার বিনিময়ে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। হাসপাতালের রন্ধনশালায় রোগীর জন্য বরাদ্দ মিনিকেট চালের পরিবর্তে কম মূল্যের মোটা চাল ব্যবহারেরও প্রমাণ মিলেছে। এছাড়াও বাকি অভিযোগ যাচাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে দুদক। মেহেরপুরের গাংনী মহিলা ডিগ্রি কলেজে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুপুরে দুদকের কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক বুলবুল আহমেদের নেতৃত্বে একটি দল অভিযানে যায়। কলেজের অধ্যক্ষ খোরশেদ আলীর বিরুদ্ধে ভুয়া বয়স ও শিক্ষাগত সনদ জালিয়াতির মাধ্যমে অধ্যক্ষ পদে বহাল থাকার অভিযোগ সহ অর্থ আত্মসাতের অভিযোগে এই অভিযান চালানো হয়। এ সময় কলেজের বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখেন দুদক কর্মকর্তারা। প্রমাণ পাওয়া গেলে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে। নিয়োগবিধি সংশোধনপূর্বক স্নাতক ও সমমনা সংযুক্ত করে 14তম গ্রেড প্রদান সহ 6 দফা দাবিতে সারা দেশে অবস্থান কর্মসূচি পালন করেছে স্বাস্থ্য সহকারীরা। কিশোরগঞ্জে ভৈরবের সকাল 8টা থেকে 10টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই কর্মসূচি পালন করে উপজেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন। বক্তারা জানান, দ্রুত দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলনের ডাক দেবেন তারা। এদিকে গোপালগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান নেন স্বাস্থ্য সহকারীরা। দ্রুত দাবি পূরণ না হলে আগামীতে শাটডাউন সহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। একই দাবিতে নওগাঁ ও ঝালকাঠিতে স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেন স্বাস্থ্য সহকারীরা। তাদের অন্যতম দাবি হল শিক্ষাগত যোগ্যতা স্নাতক পর্যায়ে উন্নীত করে ইন সার্ভিস ডিপ্লোমা ইন প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা প্রদান এবং 11তম গ্রেডে বেতন স্কেল উন্নীত করা। এছাড়া অন্যান্য দাবিগুলোর মধ্যে রয়েছে নিয়মিত পদোন্নতি, পর্যাপ্ত সংখ্যক পদ সৃজন, চাকরি স্থায়ীকরণ, ঝুঁকি ভাতা প্রদান ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা। 2 ঘন্টার প্যারোলে মুক্তি নিয়ে মায়ের জানাজায় অংশ নিলেন মেহেরপুরের গাংনীর 16 টাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন পাশা। সকাল 9টা থেকে 11টা পর্যন্ত তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। দাফন শেষে কড়া প্রহরায় তাকে আবারও ফিরিয়ে নেওয়া হয় কারাগারে। চেয়ারম্যান আনোয়ার হোসেন পাশার মা গত সোমবার মারা যান। পরে পরিবারের লোকজন প্যারোলে মুক্তির আবেদন জানালে 2 ঘন্টার প্যারোলে মুক্তি দেওয়া হয় তাকে। সকালে পুলিশের একটি গাড়ি বহরে কড়া প্রহরায় পাশাকে নেওয়া হয় তার নিজ গ্রাম মিনাপাড়ায়। মিনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জানাজা ও গোরস্থানে দাফন শেষে আবারও পাশাকে ফিরিয়ে আনা হয় মেহেরপুর কারাগারে। নড়াইলে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ 5000 কৃষকের মাঝে 6200টি উন্নত মানের স্থানীয় জাতের নারিকেলের চারা বিতরণ শুরু করেছে কৃষি বিভাগ। সকাল 10টায় উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রণোদনা কর্মসূচির আওতায় প্রথম পর্যায়ে প্রতি ইউনিয়নের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে 70টি করে মোট 1200 চারা বিতরণ করা হয়। চারাগুলোর সঠিক ব্যবহার ও পরিচর্যা করলে এলাকার চাহিদা পূরণের পাশাপাশি বনায়নেও ভূমিকা রাখবে বলে মনে করেন শিক্ষাবিদ, কৃষক ও কৃষি বিভাগ। নারিকেল উৎপাদন বৃদ্ধিতে কৃষি বিভাগের এই উদ্যোগকে স্বাগত জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। চুয়াডাঙ্গার দর্শনা স্টেশনে ঢাকাগামী সুন্দরবন ও খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবিতে রেলপথ অবরোধ করেছে স্থানীয়রা। দুপুর 2টা থেকে প্রায় 4টা পর্যন্ত দর্শনা রেল স্টেশনে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন থামিয়ে এই কর্মসূচি পালন করা হয়। এতে ভোগান্তিতে পড়েন শত শত রেলযাত্রী।
রংপুরে রথযাত্রা উপলক্ষে আইনশৃঙ্খলা সম্পর্কিত সভা করেছে সেনাবাহিনী। দুপুরে নগরীর ধর্মসভা মন্দিরে অনুষ্ঠিত সভায় আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর তৎপরতা, রথযাত্রায় অপ্রীতিকর ঘটনা এড়ানো প্রস্তুতি সহ নির্বিঘ্ন রথযাত্রায় জনদুর্ভোগ সৃষ্টি না করতে বিভিন্ন দিক তুলে ধরা হয়। কক্সবাজারের উখিয়ায় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম সহ সেনাবাহিনীর চাকরিচ্যুত এক সদস্যকে আটক করেছে পুলিশ। সোমবার মধ্যরাতে উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের মধুঘোনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি নাইখংছড়ি সীমান্তে ডাকাত সর্দার শাহিনের সহযোগী বলে দাবি পুলিশের। বেশি ফল বেশি খাই, আসল ফলের গাছ লাগাই স্লোগানে রাজবাড়ির বালিয়াকান্দিতে শুরু হয়েছে 3 দিন ব্যাপী ফল মেলা। সকালে